জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। বুধ সকালে অনুষ্ঠানে অগাস্ট মাস জুড়ে আপনাদের জন্য বিষয় রয়েছে সে এক ঘোর বর্ষার দিনে। আপনারা লিখেছেন মৈত্রীকথা @gmail.com এই ঠিকানায়, MAITREEKATH মৈত্রীকথা @gmail.com এই ঠিকানায়। তবে কি যারা ডাকযোগে পাঠিয়েছেন তাদের লেখা পড়া হবে না? হবে তো। ডাকযোগে আপনারা লিখেছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত এই ঠিকানাতেই। তবে আজ শুরু করব আপনাদের মেল দিয়ে। প্রথম যার লেখা আমার হাতে তিনি কেয়া মাইতি, বীরেন রায় রোড, বরিশা, কলকাতা 8 বেহালা থেকে লিখেছেন। আমার স্বামী চাকরি সূত্রে বোলানি ওর মাইন্সে ট্রান্সফার হয়েছিলেন। আমরা বারবিলেই একটা ভাড়া বাড়িতে থাকতাম, তখনও কোয়ার্টার পাইনি। পুজোর ছুটি কাটাতে কলকাতায় আসব, তাই আমরা 2 ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। প্রকাশ বাস স্ট্যান্ড থেকে যখন বাস ছাড়ল তখন প্রায় 9:30। মেঘলা আকাশ, কালো ঘন মেঘ থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে যথারীতি। ওড়িশার কেউনঝাড় জঙ্গলের রাস্তা, বাস ছুটে চলেছে সেই ঘোর বর্ষার মধ্য দিয়ে। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর ঝিঁঝি পোকার শব্দ, কেমন যেন গা ছমছম করা পরিবেশ। বাসে ওঠার আগে আমরা গরম সিঙ্গাড়া কিনেছিলাম, খেতে শুরু করলাম। খেতে খেতে সিঙ্গাড়াগুলো কখন যেন শেষ হয়ে গেল। শোনা যায় গভীর রাত্রে ওই পাহাড়ি জঙ্গলে হাতির দল রাস্তা পারাপার করে। কন্ডাক্টর দাদা বাস যাত্রীদের বললেন এখানে মাঝে মাঝে ডাকাত পড়ে, বাস থামিয়ে নাকি লুটপাটও করে, তাই বাসের ভেতরের আলো বন্ধ থাকবে, শুধু এই জঙ্গলের রাস্তাটুকু। ওই ঘুটঘুটে অন্ধকারে বাসের সামনের হেডলাইট দুটো শুধু নিভছে আর জ্বলছে। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত পরিবেশ। কেউ কেউ আবার ঈশ্বরের শরণাপন্ন হচ্ছেন, দুর্গা দুর্গা বলে বারবার দেবীর আরাধনা করছেন। একমাত্র পারলে যেন তিনিই বাঁচাতে পারেন। শাল, সেগুন, পাইনে ভরা পাহাড়ি রাস্তায় তমসাঘন অন্ধকার যেন আমাদের সবাইকে গ্রাস করছিল। এইভাবে যখন 2-3 ঘন্টা কেটে গেল তখন ধীরে ধীরে সকলের মন থেকে ভয় নামক বস্তুটি কমতে লাগল। ততক্ষণে প্রবল বর্ষণ কমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তারপর জঙ্গল আর পাহাড়ি রাস্তা পেরিয়ে সমতলে যখন বাসটা একটা ধাবার সামনে দাঁড়ালো রাত্রের আহারের জন্য, তখন সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে ভাবলাম মা দুর্গা সহায় হয়েছেন। তারপর ভোরবেলা কলকাতা পৌঁছলাম যখন, তখন দিনের পরিষ্কার আলোয় শরতের আকাশ যেন আগমনী গান গাইছিল। মাইকে মহালয়ার গান শোনা যাচ্ছিল, বাজল তোমার আলোর বেনু। কেয়া মাইতি, বীরেন রায় রোড, বরিশা, বেহালা, কলকাতা 8 থেকে লিখেছেন। চিঠি পড়তে পড়তে সত্যি সত্যি উত্তেজনায় টান টান হয়ে যাচ্ছিলাম, ঠিক যেন রোমহর্ষক কোনো কিশোর কাহিনী পড়ছি। এবারের লেখা এসেছে পূর্ব মেদিনীপুর থেকে সৌমিত্রা সাউগিরি। আপনি থাকেন কাঁথিতে। মেঘলা মাসের পড়ন্ত বিকেলে কাঁথি শহর থেকে অনেকটা ভেতরে মেঠো পথে সেদিন সপরিবারে দ্রুতগতিতে বাইক ছুটিয়ে এগোচ্ছিলাম কুইজ কম্পিটিশনে মেয়ের অংশগ্রহণের জন্য। গোমড়ামুখো মেঘ থেকে হঠাৎ টুপটাপ বৃষ্টি ছুঁয়ে দিল আমাদের। আধভেজা হয়ে পৌঁছলাম প্রতিযোগিতার স্থানে। শুরু হলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ, অভিভাবক সহ প্রতিযোগীগণ, দোকানদার দাদারা, আশেপাশের কুইজ প্রেমী মানুষেরা একসঙ্গে গাদাগাদি করে দাঁড়িয়ে শ্রাবণের অবাধ নাচন উপভোগ করছিলেন। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামল। সবাই প্রায় শ্রাবণ ভেজা। রাত বাড়ছে। ঘরে ফিরবি কিভাবে চিন্তা বুড়ি চিমটি কাটছে। সবাই যখন চিন্তিত, মেয়ে ঈশিতা মাউথ অর্গানে রিমঝিম গিরে শাওন গান ধরল। মুগ্ধতার চোখগুলো না বলা ভাষায় বলল, কুইজ নাইবা হলো, এ সুর প্রাণে দোলা তো দিল। ঈশিতা আবার ধরল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। ও হরি, অমনি বৃষ্টি থেমে গেল তৎক্ষণাৎ। শুরু হলো প্রতিযোগিতা। ভীষণ উত্তেজনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতল ঈশিতার টিম। ফিরতি পথে অচেনা রাস্তায় পথ হারিয়ে রাত আরও গভীর হল। হাওয়া ঝমঝমিয়ে বৃষ্টি, ঘুটঘুটে অন্ধকার। নির্জন রাস্তা পেরিয়ে ভয়ঙ্কর ভয় আর পেটে মারাত্মক খিদে নিয়ে সোনাব্যাঙের গান শুনতে শুনতে ভেজে একেবারে আমসত্ত্ব হয়ে অবশেষে বাড়ি ফিরলাম। তখন প্রায় ভোর। সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। প্রাপ্তির ভাণ্ডার তো একেবারে উপচে পড়েছিল সেদিন আপনার। অমন আবহাওয়া, সুরের বর্ষণ, প্রতিযোগিতায় বিজয়, তারপরে ভয়ঙ্কর ভয়, পেটে মারাত্মক খিদে, সঙ্গে আবার সোনাব্যাঙেরও গান।
প্রাপ্তির ভাণ্ডার একেবারে পরিপূর্ণ। আসি পরের চিঠিতে। স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। সে এক ঘনঘোর বর্ষার দিনে বিয়ে হয়েছিল বন্ধু সুকুমারের। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, রাস্তাও অনেক, বাসে 3 ঘন্টা, আবার আধ ঘন্টা হাঁটা। রিজার্ভ বাস ছিল, কিন্তু হলে কি হবে, বাড়ি থেকে কিছু দূর গিয়েই বাসের ইঞ্জিন গেল বিগড়ে। শেষমেশ একটা লরি এলো ত্রিপলের ছাউনি বেঁধে। সেই লরি চেপে সুকুমার চলল বিয়ে করতে, আর আমরা তার সঙ্গে গেলাম বরযাত্রী। লরি যখন থামল তখন রাত 12টা। বৃষ্টি বিন্দুমাত্র কমেনি তখনও। কনের বাড়ি থেকে যে 2-4খানা ছাতা এসেছিল তাতে বর, নিতবর, বরকর্তারা সব চলে গেল, আর পেটে রাহুর খিদে নিয়ে বাকি আমরা সবাই পড়ে রইলাম মাঠের মাঝখানে। রাত প্রায় 3টের সময় বৃষ্টি থামল। আলপথে যেতে যেতে মিষ্টির হাড়ি আর হ্যাজাক হাতে চৌকিদার ভজহরি গেল উল্টে, মিষ্টির হাড়ি গেল ফেটে, আর হ্যাজাকটা গেল নিভে। অন্ধকারে বিয়েবাড়ির পথে না গিয়ে উল্টো রাস্তায় হেঁটে আমরা আবার আমাদের লরির কাছেই ফিরে এসেছি বুঝতে পারিনি। আমাদের যেতে দেরি হচ্ছে দেখে কনের বাড়ি থেকে লোক এসে আমাদের যখন উদ্ধার করে নিয়ে গেল, তখন শুকতারা অনেকটা পথ হেঁটে ফেলেছে। পাখির দল খাবারের খোঁজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। না খেলে বিয়েবাড়ির খাবারগুলো নষ্ট হবে, আবার শরীরকেও কষ্ট দেওয়া হবে, তাই রাতের খাবার খেতে হলো পরদিন সকাল 5টার সময়। বাকি সব ঘটনাগুলো মোটামুটি ঠিকঠাকই ঘটেছিল। সুকুমারের বিয়ে সুসম্পন্ন হয়েছিল। ওর শ্বশুরমশাই এই অভাবনীয় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। কনের বিদায় বেলায় প্রচুর কান্নাকাটি হয়েছিল। দুপুরের খাবার আগেই আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান থেকে। বিয়েবাড়ির নানান রকম অভিজ্ঞতা অনেকেরই আছে, কিন্তু এমন অভিজ্ঞতা না একেবারে নেই বলবো না, কিন্তু সত্যি খুবই কম যে রাতের খাবার পরদিন ভোরে খাওয়া হচ্ছে। এটা বেশ মজার। সব্যসাচী দেব, আপনি ডাকযোগে লিখেছেন আমাদের আলমবাজার, কলকাতা থেকে। কলেজ স্ট্রিটে আজ শীর্ষেন্দু মুখোপাধ্যায় আসছেন। দেখতে যাবি? কলেজে সেদিন যেতেই আমার বন্ধু সোমেন বলল আমাকে, 9-এর দশকের মাঝামাঝি কলেজ স্ট্রিটে এক প্রকাশনা সংস্থার ডাকে সাড়া দিয়ে বিকেল 3টে নাগাদ আসবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মিলিত হবেন পাঠক পাঠিকাদের সঙ্গে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখায় মজে থাকা আমি ঠিক করলাম যে দেখতেই হবে এই মানুষটিকে। 2 দিন ধরে বেশ গরমের পর সেদিন আকাশে মেঘ। দুপুর 1:40 আমাদের টিফিন। আমি আর সৌমেন বেরোলাম। মেডিকেল কলেজের সামনে থেকে বৃষ্টি শুরু হলো। খানিকক্ষণের মধ্যে একেবারে মুষলধারে। বেশ কিছুটা সময় অপেক্ষা করবার পরে হাঁটতে শুরু করলাম। কলেজ স্ট্রিটে জল জমতে শুরু করেছে। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট জলে থই থই। আমরা জল ভেঙে গেলাম সেই প্রকাশনা সংস্থায়। জনাকুড়ি লোক ইতিমধ্যে জড়ো হয়েছে। আস্তে আস্তে আরো 2-1 করে লোক আসছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের আকর্ষণ মনে করে দিয়েছে বর্ষাকে। বিকেল 3:30 নাগাদ নীল জিন্সের প্যান্ট, সবুজ টি শার্ট, চোখে কালো ফ্রেমের চশমা পরা শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসে উপস্থিত হলেন। আমার কল্পনায় শীর্ষেন্দুর যে চেহারা ধরা ছিল তার সঙ্গে খুব একটা মিলল না, কিন্তু তিনি যখন আমাদের সঙ্গে কথাবার্তা শুরু করলেন তখন আবিষ্কার করলাম অন্য এক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে, এক দরদী লেখক ও অনন্য মানুষ, যিনি বিভিন্ন বয়সের মানুষকে আচ্ছন্ন করে রাখতে পারেন। বিস্ময়ের পালা এখানেই শেষ নয়। আমরা যারা সেদিন প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও উপস্থিত ছিলাম, প্রত্যেককে উপহার দিলেন তার লেখা উপন্যাস বনি। সেদিন বাইরে বৃষ্টি ঝরেছিল খুব, আবার থেমেও গিয়েছিল, কিন্তু আমার মনের বৃষ্টি সে তো ঝরেছিল অবিরাম। প্রিয় লেখকের স্বাক্ষর আমার খাতায়, তার কাছ থেকে স্বাক্ষরিত বই আমার সংগ্রহে। বাইরের দুর্যোগ আর আমার মনের বর্ষা যেন একাকার হয়ে গিয়েছিল। লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা থেকে। ডাকযোগে আসা আরও একটি লেখা কাশীনাথ দে, বেলঘরিয়া, কলকাতা 56 থেকে। সে এক ঘোর বর্ষার দিনে, প্রায় 50 বছর আগে, এক কুটিল বাদলের ঘোরতর বিপাকের এক কাহানি। মার খাবার টেবিলে সব সাজিয়ে নিজের টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে সকালে স্টেশনে যাচ্ছি। গত রাতে দজ্জাল বৃষ্টিতে রাস্তায় হাঁটু জল। অফিসে পৌঁছলাম এক কাক ভেজা প্রাণী হয়ে, অনেক দেরিতে। ভেবেছিলাম
দুপুর গড়িয়ে গেলে বৃষ্টি ধরে যাবে, কিন্তু অফিসের বদ্ধ কাচের ঘরেতে বুঝতে পারছি না বাইরে কি হচ্ছে। দুপুর গড়িয়ে ক্রমে বিকেল, সন্ধ্যা থেকে ক্রমশ নিবিড় রাত্রি। ফেরার ট্রেন একটা এলো, প্রচণ্ড ভিড় কামরার ভেতরে। দরজার কাছে কেউ দাঁড়াচ্ছে না বৃষ্টির দাপটে। হঠাৎ 8টা নাগাদ বজ্রপাতের বিকট আওয়াজ। বাপ রে বাপ, কি বিপর্যয়! চলন্ত ট্রেন, ওভারহেড তারে বিদ্যুৎ নেই, চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার। ট্রেন গড়াতে 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 থেমেই গেল। রেল লাইনে থই থই করছে জল। কিছু লোক, পুরুষ মহিলা, নিজ শক্তি দেখিয়ে ধোপ ধাপ করে লাফিয়ে নামছে। পাথরের ওপর পড়ে বাবা গো মা গো করছে। ও দাদা, ও দাদা, একটু হেল্প চাইছি, আমায় ধরে একটু নিচে নামিয়ে দিন না। সবাই মুখ ঘুরিয়ে চলে গেল। অনেক পরে একজন দয়াপরবশ হয়ে বলল, ডরো মত, দিল সে মেরে কাঁধ পকড়ো, नीच में पाव डालो ठीक से, और थोड़ा, हाँ हाँ, और बस बस। শরীরে প্রাণ এলো, কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। বহুত বহুত ধন্যবাদ ভাই সাহেব, মুখ দিয়ে বেরিয়ে এলো অজান্তেই। যাবার আগে বলে গেল আমাকে, ঠগো সে সাবধান রহো। রাত 12টা কখন বেজে গেছে, জাকিয়ে বৃষ্টি তখনও চলছে। দোকানপাট বন্ধ, কোনো প্রাণী রাস্তায় নেই। ব্যাঙের ডাক এখানে ওখানে সর্বত্র। বাড়িতে পৌঁছে মা বলল, খুব চিন্তা করছি, রাস্তায় মাঝে মাঝে গিয়ে দেখছি তুই আসছিস কিনা। দীর্ঘদিন পরে দুঃখের স্মৃতি লিখতে বসে বলি, আপনাদের জীবনে এমন অভিজ্ঞতা যেন না আসে। না না, কখনো না। কাশীনাথ দে, বেলঘরিয়া, কলকাতা 56 থেকে লিখেছেন। সত্যি আপনাদের এক একটা লেখা পড়ছি আর মনে হচ্ছে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কোনটার চেয়ে কোনটা যে বেশি ভয়ঙ্কর ছিল ভেবে ওঠা যাচ্ছে না। কানন রণসিংহ, পোস্ট অফিস, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সবে মৌসুমী বায়ু প্রবেশের ছাড়পত্র পেয়েছে বাংলায়। সেদিন বিকেল থেকে ঘন কালো মেঘ জমেছে সারা আকাশ জুড়ে। ওই ভয়ার্ত মেঘ আমার মনকেও করে তুলেছে শঙ্কিত। সন্ধ্যা নামতে না নামতেই শুরু হয়ে গেল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের তাণ্ডব নৃত্য। জানি না মৃত সতীকে স্কন্ধে নিয়ে নটরাজ এমনই প্রলয় নাচন নেচেছিলেন কিনা। কারেন্ট অদৃশ্য। আমার টেনশনের পারদ উঠে গেছে উচ্চগ্রামে। বাইরে কুজ্ঝটিকার ঘনত্বকে ফালাফালা করে চিড়ে দিচ্ছে বিদ্যুতের অগ্নিতলোয়ার, সঙ্গে কান ফাটানো বজ্রের মহাবম্বিং শব্দ। ইলেকট্রিকের তার সমেত মহিরুহ বৃক্ষ সকল হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে যুদ্ধক্ষেত্রে মৃত সৈনিকের মতো। কলকাতার কলেজে পাঠরতা আমার মেয়ে বাড়ি ফিরছে উইকেন্ডে। রাত 9টার দিকে স্তিমিত হল প্রকৃতির তাণ্ডব লীলা। রাত 10টা 11টাও বেজে গেল হৃদযন্ত্র নামক ঘড়ির ওপর দিয়ে। ভয়ানক বিপদের আশঙ্কায় দম বন্ধ হবার জোগাড়। তখনও ল্যান্ডফোন ছাড়া হাতে হাতে মোবাইল ফোন সাধারণই হয়ে ওঠেনি। সূচিবিদ্ধ অন্ধকারে ছুটছি টর্চ হাতে। আমার পিছন নিয়েছে বড় মেয়ে লাইটার হাতে। কোথায় মেয়েকে খুঁজে পাবো জানি না, ছুটছি। দেখলাম পরিচিত এক মহিলার সঙ্গে মেয়ে আসছে হাঁটতে হাঁটতে। জানা গেল ট্রেন থেকে নেমে বাস ধরে আসার সমস্যার কথা। ইলেকট্রিকের তার সমেত অতিকায় বৃক্ষ সকল শুয়ে আছে রাস্তা অবরোধ করে। ঘুরপথে বাসে আসতেই মধ্যরাত্রি। আমার কাছে এই ভয়ানক বর্ষণমুখর দিনটি স্মৃতিপটে জেগে আছে আজও। কানন রণসিংহ, পোস্ট অফিস, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। নাটোর বাংলাদেশ থেকে লিখেছেন নিশীথ কুমার সরকার, আগ্রান উপজেলা বড়াইগ্রাম। প্রায় 2 বছর পর আবার লিখলাম বুধ সকালে। এই 2 বছর না লিখলেও প্রায় সবগুলো বুধ সকালেই শুনতাম। আমার বয়স তখন 7 কি 8। দারিদ্র পীড়িত জীবনের কঠিন সংসারে ঘর ছিল ছনের চালার আর বেড়া ছিল পাটকাঠির। এক বর্ষায় সপ্তাহ ধরে চলতে থাকা বৃষ্টির এক দিনের স্মৃতিকথা। সেদিন সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছিল। ঘুম থেকে উঠে দেখলাম বাহিরে আর ঘরের মধ্যে প্রায় একই রকম জলের ফোঁটা পড়ছে। বিছানা আধো আধো ভেজা আর মেঝেতে প্রায় কাদা হয়ে গেছে। মাটির বানানো তোলা চুলায় এক দিদি এসে রান্না করে দিচ্ছে। দিদির বয়স 17 কি 18। বৃষ্টির ফোঁটা ক্রমান্বয়ে অস্থির হতে লাগলো। মা বিছানায় বসা, আমরা মায়ের দুপাশে চেপে বসলাম। মা উপায় না দেখে বিছানার পাটি তুলে মাথার উপর ধরলেন।
সব কিছু ভিজে একাকার হয়ে গেল। দিদি কোনো মতে রান্না শেষ করে ভিজতে ভিজতে চলে গেল। আমরা ততক্ষণে স্নান করে ওঠার অবস্থায়। আজও দিনগুলোর কথা মনে হলে দীর্ঘ নিঃশ্বাস পড়ে। কত কষ্টেই না পার হয়েছে দিনগুলো। নিশীথ কুমার সরকার লিখেছেন আগ্রান, উপজেলা বড়াইগ্রাম, জেলা নাটোর, বাংলাদেশ থেকে। সত্যি এই দৃশ্য আমরা যারা প্রত্যক্ষ করিনি, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তাদের কাছে খুব অবাক করার মতো যে বিছানার পাটি মাথায় তুলে বৃষ্টি আড়াল করতে হচ্ছে। বিশ্বনাথ বন্ধু গ্রাম ডাকঘর কৈচর, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, ঘটনাটি বছর 40 আগের হলেও সে এক ঘোর বর্ষার দিনের স্মৃতির জলজল করছে এখনো। আষাঢ়ের প্রথমে এত বৃষ্টি কল্পনাতীত। সারাদিন ঝমঝম ঝরছে অবিরাম। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বন্ধু প্রণবের সঙ্গে বাড়ি ফিরছে। বৃষ্টির কারণে বাস পৌঁছতে দেরি হলো। প্রণবকে আরও ঘণ্টাখানেকের পথ যেতে হয়, তাই আমার বাড়িতেই থাকতে বললাম। কৈচর বাসস্ট্যান্ডে নেমে অল্প আলপথ পেরিয়ে মিনিট 5 পিছল পথে হাঁটার পর গ্রামে ঢোকার মুখে উঁচু আল থেকে পা পিছলে প্রণব পড়ল ধান জমিতে। প্যান্ট, জামা, ব্যাগ কাদায় ভর্তি হলো। এ অবস্থা দেখে বোন বলল, প্রণবদা কি মাছ ধরছিলে নাকি? প্রণব বলল, দুর্গতির কথা আর বলিস না বোন, এরকম আছাড় জীবনে খাইনি। একটা গামছা দে, সব কেচে দিয়ে স্নান করি। বোন বলল, তুমি স্নান করে টিফিন সারো, আমি ওগুলো কেচে দিচ্ছি। টিফিন সেরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সে। বন্ধু রাত্রে খেয়ে দিয়ে শুতে যাব, তখন রাত 11:30। বাবা বললেন, সামনের পুকুর থেকে খামারের উপর দিয়ে প্রচুর মাগুর মাছ নালায় গিয়ে নামছে। শুনেই ছাতা আর টর্চ নিয়ে ছুটলাম। গিয়ে দেখি সারিবদ্ধভাবে পুকুর থেকে বেরিয়ে মাছগুলো খামারের ওপর দিয়ে চলেছে। মাথা ভিজুক, ঢাউস ছাতায় মাছগুলো ভরে বাড়িতে রেখে একটা অ্যালুমিনিয়ামের বড় হাঁড়ি নিয়ে এলাম। শুনশান সে রাত্রে, কেউ টের না পাওয়ায় বাপ বেটায় সেদিন 70টা মাগুর মাছ ধরে 2টো ডাব্বায় জিয়ে রেখেছিলাম। মাছ ধরার সে আনন্দ বলে বোঝানো যায় না। বিশ্বনাথ বন্ধু গ্রাম ডাকঘর কৈচর, পূর্ব বর্ধমান থেকে। কাকলি মণ্ডলের লেখা পড়ব। সাউন্দি খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে এসেছে। শ্রাবণ মাসের মাঝামাঝি কয়েকদিন ধরেই মেঘের মুখ বেশ ভার, কখনো ঝিপঝিপ তো কখনো আবার ঝমঝম। বৃষ্টির যেন বিরামই নেই। বাবা, মা আর আমরা 2 ভাই বোন, আর ছিল আমাদের তুলসী, যার দুধ বেচে জুটত আমাদের নিত্যদিনের খরচ। সেজন্য মা ওর মাথায় হাত বুলিয়ে আদর করে বলতো, তুই আমার সংসারের লক্ষ্মী রে তুলসী, তোর জন্যই ছেলে মেয়ের মুখে দুবেলা শাক ভাত তুলে দিতে পারছি, বলেই আঁচল দিয়ে চোখের জল মুছত। এদিকে অবিরাম বৃষ্টির ফলে তুলসীর প্রধান খাবার খড়গুলো সব ভিজে পচে গেছে। ঠিকমতো খাবার দিতে না পারার জন্য ওর পেটও ঠিকঠাক ভরছে না। মা বাবার চোখে মুখে চিন্তার ভাঁজ। সেদিন সকাল থেকেই মুষল ধারায় বৃষ্টি, মাটির উনান জলে ভর্তি। কোনো রকমে মা চালে ডালে এক করে রান্না করলো খিচুড়ি, যাতে ডালের পরিমাণ বড়ই কম। অল্প তেল দিয়ে বেগুন ভাজা আর গাছের আমড়ার চাটনি। খিচুড়িতে ছিল মায়ের হাতে বানানো ঘি। কি আনন্দ, কি আনন্দ, যেন অমৃত। সন্ধ্যার সময় বৃষ্টি হালকা কমেছে। এমন সময় গোয়ালঘর থেকে কিছু পড়ার আওয়াজ, সঙ্গে একটা করুণ আর্তনাদ, মা। ছুটে গিয়ে মা দেখে গোয়ালঘরের একটা দেওয়াল পড়ে গেছে তুলসীর ওপর। মায়ের চিৎকারে সকলে ছুটে গিয়ে দেখি তুলসী মাটি চাপা পড়ে আছে, বাঁচার জন্য ছটফট করছে, আর মা হাউ হাউ করে কেঁদে চলেছে। চিৎকার শুনে কাকা দৌড়ে এসে কোনো রকমে তুলসীকে উদ্ধার করে, কিন্তু ওর পায়ে লাগে চরম আঘাত, ঠিক করে দাঁড়াতেই পারছিল না। রাত দিন সেবা যত্ন আর পরম মমতায় মা তুলসীকে ধীরে ধীরে সুস্থ করে তোলে। সেই ঘোর বর্ষার দিনের কথা আজও মনে প্রায়ই উকি মারে। কাকলি মণ্ডল ঘোষ, সাউন্দি খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। চোখের সামনে দেখতে পেলাম পুরো ঘটনাটা আপনার লেখা থেকে। এবারে ডাকযোগে লেখা চিঠি পড়ব। লিখেছেন কবিতা রায়, লেক গার্ডেন্স, কলকাতা 45 থেকে। স্বদেশী ডাকাতি ছিল বিপ্লবী আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। বিপ্লবীরা উপলব্ধি করেছিলেন যে বিপ্লবের জন্য ডাকাতি ছাড়া অর্থ সংগ্রহের কোনো পথ নেই। বাংলার স্বদেশী ডাকাতির ইতিহাসে ঢাকার নবাবগঞ্জ থানা এলাকার বাহরা গ্রামের ডাকাতি ছিল প্রথম সংঘবদ্ধ বড় ডাকাতি।
ডাকাতির তারিখ ছিল ১৯০৮ সালের ২রা জুন। ডাকাতির উদ্দেশ্য ভোরের দিকে ঢাকা থেকে দুটি নৌকো ছাড়ে। বিভিন্ন স্থান থেকে বিপ্লবীরা নৌকোয় ওঠেন। তারাই ছিলেন নৌকোর মাঝি। সঙ্গে ছিল অস্ত্রশস্ত্র। বাহারাতে নৌকো পৌঁছল রাত ৮টায়। একটু দূরে ডাকাতির জন্য নির্দিষ্ট বাড়িটি ঘিরে ফেলা হলো। ডাকাতির পর অর্থ নিয়ে ঝোপ জঙ্গল পেরিয়ে দুটি নৌকোয় উঠে বিপ্লবীরা নৌকো জ্বালিয়ে দিলেন। স্থলপথে ও জলপথে অসংখ্য লোক তাদের অনুসরণ করতে থাকে। ভোর হয়ে আসে। ইতিমধ্যে পুলিশ এসে পড়ে। তাড়া খেয়ে বিপ্লবী ডাকাত দল ইছামতিতে কয়েক ঘন্টা চলার পর ধলেশ্বরীতে এসে পড়ে। সাভার থানার সামনে দিয়ে যাবার সময় থানার দারোগা বন্দুক ছুড়তে থাকে। পুলিশ ও অসংখ্য লোকজন নৌকো নিয়ে তাড়া করতে থাকেন। কোনো সম্ভাবনাই ছিল না উদ্ধার পাবার। বন্দুকের টোটা নিঃশেষ হয়ে এসেছে। আহার বিশ্রাম কিছুই নেই, আছে শুধু উদ্বেগ। এদিকে সন্ধ্যা সমাগত। জেলার সুপারিনটেন্ডেন্ট লঞ্চ নিয়ে পশ্চাৎধাবনে যোগ দিলেন। সংকট ঘনীভূত হয়ে ওঠে। অশান্ত প্রকৃতি তখন স্বদেশী বিপ্লবী ডাকাতদের সহায় হয়। সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়ে আসে। শুরু হয় প্রবল বর্ষণ, সঙ্গে ঝড়, নদীতে তুফান। এই সুযোগে বিপ্লবী ডাকাতরা শত্রুর নাগালের বাইরে চলে যান। পুলিশ বুঝতে পারল না নৌকো কোথায় চলে গেল। এক রোমহর্ষক ঘটনার বর্ণনা কবিতা রায়ের লেখায় লেক গার্ডেন্স, কলকাতা ৪৫ থেকে এসেছে। সত্যি আজকের এই পর্বেই আমরা দুটি চিঠি এমন পড়লাম যেখানে ওই ডাকাতের প্রসঙ্গ। একটি চিঠিতে আমরা ডাকাতিকে ভয় পাচ্ছি, আরেকটি চিঠি পড়তে পড়তে মনে মনে ডাকাতদের সমর্থন করছি। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। কুণাল কান্তি দে, খাগড়া, মুর্শিদাবাদ। অমিয় কুমার মাইতি, সুতাহাটা, পূর্ব মেদিনীপুর। প্রদীপ প্রধান, রামনগর, পূর্ব মেদিনীপুর। মঞ্জুশ্রী কর, বৈষ্ণবঘাটা লেন, কলকাতা ৪৭ থেকে। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবারে পূর্ব সঞ্জীবন রায়ের লেখা মাসুন্দি, পূর্ব বর্ধমান থেকে এসেছে। বিষয়টি আমাকে নিয়ে গেল ১৯৭৮ সালে দুর্গাপূজা প্রাক্কালে সপ্তাহব্যাপী বর্ষণের একদিন। দিনরাত্রি কখনো রিমঝিম, কখনো ঝমঝম বৃষ্টি চলছে। মাঠঘাট জলে জলাকার। গ্রামের চারিদিকে যতদূর চোখ যায় জল আর জল। বৃষ্টির শেষ দিন ভোর রাতে গ্রামের চৌকিদার সারা গ্রাম চিৎকার করে বলে চলেছে, গ্রামের মানুষ ঘুম ছেড়ে উঠে পড়ুন, অজয় নদীর বাঁধ ভেঙেছে, বন্যার জল গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে চলেছে। গ্রামের মানুষ জেগে উঠে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে সকাল হতেই হালকা বৃষ্টিতে কাঁচা ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গা, পাকা বাড়ি, পাকা স্কুল বাড়ি, ফ্লাড সেন্টারে আশ্রয় নেওয়ার জন্য রওনা হলো। এদিকে গ্রামের রাস্তায় বন্যার জল বাড়তে বাড়তে কোমর কাছাকাছি এসে গেছে। আমরা আর কাঁচা বাড়ি নিরাপদ নয় ভেবে আমার ভাই ৮০ বছরের বৃদ্ধ পিসিমাকে কোলে তুলে নিয়ে বোনের সঙ্গে পাড়ার এক পাকা উঁচু শিব মন্দিরের বারান্দায় চলে গেল। উপরে হালকা বৃষ্টি আর নিচে বন্যার জলের ছ্যাঁকায় একে একে গ্রামের কাঁচা বাড়িগুলো পড়তে থাকল। আমাদের বাড়ি অক্ষত ছিল। বাড়ির ভিত রাস্তা থেকে প্রায় ৬ ফুট উঁচু থাকায় আমি আর বাবা বাড়িতে সতর্কতা অবলম্বনে থেকে গেলাম। আমাদের কৃষক বন্ধু গরুগুলোকে তার তত্ত্বাবধানে একটি বড় পুকুরের উঁচু পাড়ে রেখে এলো। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির চাপ কমতে থাকে ও প্রায় ১২টা নাগাদ থেমে যায়। এদিকে বন্যার জল কোমর উঁচু উঠে থমকে যায়। বিকেল থেকে বন্যার জল কমতে থাকে এবং রাত্রিতে হাঁটুর নিচে নেমে যায়। ফলে সে যাত্রায় আমাদের বাড়ি রক্ষা পায়। সে রাত গ্রামের সকল মানুষ জেগে কাটালো। পরের দিন সকাল থেকে যাদের বাড়ি অক্ষত আছে তারা বাড়ি ফিরল। বাকিরা স্কুল বাড়ি ও ফ্লাড সেন্টারে থেকে গেলেন কিছুদিন। তারপর নিজের ভিটায় থাকার মতো ব্যবস্থা করে বাড়ি ফেরেন। সেবারের বন্যায় অজয় নদীর ধারে থাকা বহু মানুষ এবং তাদের সঙ্গে গবাদি পশু ভেসে গিয়েছিল। সে ভয়ঙ্কর বৃষ্টির রাতের কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। সঞ্জীবন রায়, মাসুন্দি, পূর্ব বর্ধমান থেকে। আপনার লেখা পড়ে এই এত বছর পরেও আমাদেরও গা শিউরে উঠছে। প্রণয় পাল, রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে। হাওয়া বদল হোক বা ছোট ছোট অভিযানের নেশা, মাঝে মাঝে প্রকৃতির অপার্থিব সৌন্দর্য
তার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছেটা এখনো হাতছানি দেয়। কখনো সেই আলপাইন গ্রিনারির জঙ্গল আর মখমল সবুজ চারণভূমির সরু পথ পেরিয়ে কখনো বা কোনো পাহাড়ি স্রোতস্বিনীর পাশে পাশে দিগন্তে ধ্যানমগ্ন পর্বতের কোলে এগিয়ে চলার স্বাদটাই যে আলাদা। যদি না বিরূপ হয় পাহাড় প্রকৃতির খামখেয়ালি আবহাওয়া। তাই তো একবার ভ্রমণের আদর্শ সময়ে গাড়োয়াল হিমালয়ের হারকিদুনের পথে বেরিয়েও অকাল বর্ষণে বিপর্যস্ত হতে হয়েছিল। প্রায় 14 কিলোমিটার ট্রেক রুটে পৌঁছেছি শেষ পাহাড়ি গ্রাম ওসলাতে গাড়োয়াল মণ্ডল বিকাশের পান্থশালায়। পরদিন নিচে সুপিন নদীর সেতু পার হয়ে চড়াই পথে পাইনের জঙ্গল আর বিস্তীর্ণ এক চারণভূমি পার হয়ে পৌঁছে যাব স্বর্গারোহিণী পাহাড়ের কোলে ওই মহাদেবের উপত্যকায়। আকাশের গোমরা মুখ সকাল থেকেই, তবুও বেরিয়ে পড়েছি ওই নৈসর্গিক সৌন্দর্যের আকর্ষণে। চড়াই পথে দু এক পশলা বৃষ্টিতে একটু অসুবিধে হলেও ওই নিসর্গ প্রকৃতির নির্যাসে প্রাণ ভরিয়ে ফেরার পথ ধরেছি। টুপটাপ থেকে রিমঝিম বৃষ্টি যেন নাছোড়বান্দা। এক হাতে বর্ষাতি আঁকড়ে ধরে শুধু একটা লাঠির ভরসায় সন্তর্পণে নেমে আসছি পাইনের জঙ্গল পথে। কয়েকবার পিছিয়ে পড়েছি অনেকটাই। অন্ধকার ঘনিয়ে আসছে পাইনের জঙ্গলে। একবার কানে এসেও যেন মিলিয়ে গেল স্রোতস্বিনী সুপিনের গর্জন। তবে কি পথ হারিয়ে ফেললাম? হঠাৎ বন্ধুদের ডাকে সম্বিত ফিরল যেন। অস্ফুট কণ্ঠে বেরিয়ে এলো, আমি এখানে। দুদিকের উত্তর প্রতিউত্তরের শব্দ সেতু ধরে পায়ে পায়ে এসে দাঁড়ালাম ওদের মাঝে, ঠিক ওই কাঠের সেতুর এ প্রান্তে। লিখেছেন প্রণয় পাল, রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে। মালবিকা চক্রবর্তী খলিশানী, চন্দননগর, হুগলি থেকে লিখেছেন, সকালটা বেশ রোদ ঝলমলেই ছিল। আমাদের ট্রেনিং ইনস্টিটিউট থেকে জুভেনাইল কোর্ট ভিজিটে নিয়ে যাওয়া হয়েছিল। ফেরার সময় হাওড়াগামী বাস ধরব বলে শিয়ালদা মোড়ে এলাম। বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হওয়াতে একটা দোকানের সামনে শেডের নিচে আশ্রয় নিলাম। যে বাসটাই আসছে প্রচণ্ড ভিড়। এদিকে বৃষ্টিও ঝমঝম করে নামল। মাথায় ছাতা দিয়েও ছাঁটে ভিজে যাচ্ছি। মহাত্মা গান্ধী রোডে দাঁড়িয়ে বৃষ্টির দাপট দেখছি। রাস্তায় জল জমতে থাকলো। একটা সময় দেখলাম জমা জলে বাসগুলোর চাকা দেখা যাচ্ছে না, ট্যাক্সিগুলো জলে ভাসছে। ঘণ্টাখানেক দাঁড়ানোর পর ফুটপাথ ধরে হাঁটতে শুরু করলাম। ফুটপাথও জলে ডুবে গেছে। খুব সন্তর্পণে পা ফেলে চলতে লাগলাম। বৃষ্টির ছাঁটে গা ভিজে যাচ্ছে। রাস্তার কালো জলে কত কিছু ভাসছে, কোনো দিকে তাকাতে পারছি না। ইউনিফর্মের সাদা শাড়ি হাঁটু পর্যন্ত তুলেছি, তাও ফুটপাথের জলে ভিজে যাচ্ছে। তখন কলকাতার রাস্তা সম্পর্কে তেমন ধারণা ছিল না, তবে এটা মাথায় ছিল, বাবার কাছে শোনা হ্যারিসন রোড এখনকার মহাত্মা গান্ধী রোড সোজা হাওড়া পর্যন্ত। হাওড়া ব্রিজে যখন উঠলাম, গঙ্গার হাওয়ায় ছাতা খুলে রাখা যাচ্ছে না। বৃষ্টির দাপট কমলেও তখনও ঝিরঝির করে পড়ছে। ভিজে গায়ে গঙ্গার হাওয়া কাঁপন ধরিয়ে দিচ্ছে। শাড়ির নিচের দিক ফুটপাথের জলে কৃষ্ণবর্ণ ধারণ করেছে। হাওড়া এসে ট্রেন ধরলাম। বহু সিট খালি, তবু ভিজে কাপড়ে বসতে পারছি না। বাড়িতে ফিরে ভালো করে গরম জলে স্নান করে স্বস্তি পেলাম। লিখেছেন মালবিকা চক্রবর্তী, খলিশানী, চন্দননগর, হুগলি থেকে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৃষ্টির দিন জমিয়ে উপভোগ করুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।